মাননীয় সদস্যবৃন্দ, বিরোধী দলের চিফ হুইপ, আপনি কিছু বলতে চান? এই বিরতির আগে আপনারা বেশ কয়েকজন কথা বলতে চাচ্ছিলেন, একজনকে অনুমতি দেওয়া হবে, আপনি কথা বলুন। মাননীয় বিরোধী দলের চিফ হুইপ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিরতির আগে জাতীয় সংসদে আপনার সভাপতিত্বেই একটি বিল সংশোধনী সহ পাশ হয়ে গেল, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026। এই আপনি জানেন মাননীয় স্পিকার যে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলোকে নিয়ে একটা বিশেষ কমিটি করা হয়েছিল, যেই কমিটিতে 98টি অধ্যাদেশ সম্পর্কে আমরা ঐক্যমত্য পোষণ করেছি যে 98টি অধ্যাদেশ অ্যাজ ইট ইজ এটা সংসদে আসবে বিল আকারে এবং পাশ হবে। বাকিগুলোতে কিছুটাতে নোট অফ ডিসেন্ট সংশোধনী আছে, সেটা নিয়ে আলোচনা হবে। মাননীয় স্পিকার, এই জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 সেটা কিন্তু সেই 98টি অধ্যাদেশের একটি, যেটা নিয়ে সবাই ঐক্যমত ছিল, সরকারি দল বিরোধী দল, যে এই বিলটা যেভাবে অন্তর্বর্তী সরকারের সময় রচিত হয়েছে, গৃহীত হয়েছে, সেভাবে এটা পাশ হবে। এখন আজকে যখন এটি পাশ করার বা বিলটি উত্থাপনের সময় আসলো, দেখেন আধা ঘন্টা আগে একটা সংশোধনী দেওয়া হলো। মাননীয় স্পিকার, এখানে সংশোধনী যে কেউ দিতে পারে মাননীয় স্পিকার, যে 98টাতে ঐক্যমত আমরাও করেছি, সেই 98টার প্রত্যেকটাতে আমরা আপত্তি এবং সংশোধনী দিতে পারতাম, কিন্তু এটা আমাদের মধ্যে একটা কনসেনসাস হয়েছিল যে এই বিলগুলো নিয়ে আমরা কোনো প্রশ্ন তুলব না। এ কারণে কিন্তু মাননীয় স্পিকার সেই সব প্রত্যেকটা বিলে কিন্তু আমরা হ্যাঁ বলেছি, আমরা ঐক্যমত দিয়েছি। কিন্তু সরকার দল আজকে এটা আপনার সামনে, এটা কিন্তু রাজনৈতিক সমঝোতা ভঙ্গ করা হলো, কনসেনসাস ভঙ্গ করা হলো। তাহলে এই বিশেষ কমিটি যেটা করা হয়েছিল, সেই কমিটির কোনো প্রয়োজন ছিল না। আমরা জানি সরকারি দল চাইলে যে কোনো আইন, যে কোনো বিল তারা উপস্থাপন করতে পারে, সংশোধনী আনতে পারে, পাশ করতে পারে, তাদের সেই মেজরিটি রয়েছে। বিরোধী দলের হা না আসলে এখানে কোনো মূল্য নেই। কিন্তু আমরা এখানে কেন আছি? আমরা এখানে আছি যাতে আমাদের আপত্তি থাকলে জনস্বার্থের বিষয়ে আমরা কথা বলতে পারি। সেই কথা বলার সুযোগ যদি না দেওয়া হয়, এই বিলটি যেভাবে দিনের দুপুরে একটা ছল চাতুরি করে, একটা জোচ্চুরির মাধ্যমে এই বিলটি সংশোধনী সহ পাশ করে নেওয়া হলো। মাননীয় স্পিকার, এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং যে সংশোধনী, স্পেসিফিক সংশোধনী নিয়ে যদি আমি একটু বলি 2 মিনিট, যেখানে 2টি সংশোধনী, বিশেষ সংশোধনী এনেছেন একজন মাননীয় সংসদ সদস্য, যেখানে তিনি প্রস্তাব করেছেন যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী বা প্রতিমন্ত্রী এই জাদুঘরের যে পরিচালনা পর্ষদের সভাপতি হবেন। আগের সংশোধনীর আগের বিলটিতে ছিল যে একজন বিশেষজ্ঞ, সরকার কর্তৃক নিয়োজিত একজন বিশেষজ্ঞ সেটার প্রধান হবেন। এখানে কিন্তু সরকারই নিয়োগ দিবেন, কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, শিল্পকলা আছে, নজরুল একাডেমি আছে, বাংলা একাডেমি আছে, জাতীয় জাদুঘর আছে। এই প্রতিষ্ঠানগুলো কিন্তু, এটা মাননীয় স্পিকার আপনি যেমন রেওয়াজের কথা বলেন, এটাও কিন্তু রেওয়াজ, যেখানে বিশেষ সংশ্লিষ্ট ব্যক্তি যাদের সাহিত্য, ইতিহাস, সংস্কৃতি এক্সপার্টাইজ আছে বা জাদুঘর নিয়ে এক্সপার্টাইজ আছে, তাদেরকে সেই দায়িত্বগুলো দেওয়া হয়। সেই ধারাবাহিকতাতেই জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, এটা কিন্তু কোনো শাখা জাদুঘর না, এটা একটা স্বতন্ত্র, একটা বিশেষায়িত জাদুঘর। যেই জাদুঘরের গঠিত হওয়ার সময় সকল পক্ষের মতামত নেওয়া হয়েছে, যেই জাদুঘরের স্মৃতি কথাতেও সকল পক্ষের, পুরা আমাদের শুধু গণ অভ্যুত্থানের নয়, আমাদের গত 16 বছরের ফ্যাসিবাদ লড়াইয়ের স্মৃতিগুলো নেওয়া হয়েছে, সবকিছুই সেখানে আছে। কিন্তু এখন যদি মন্ত্রীকে সেখানে বসানো হয়, প্রথমত এটা রেওয়াজ ভঙ্গ করা হয়, দ্বিতীয়ত এটা যে আমরা যে সরকারের, বর্তমান সরকারের প্রবণতা দেখছি বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করা, সেটার একটা ধারাবাহিকতা। মাননীয় স্পিকার, আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক দখল হয়ে, ব্যাংককে দলীয়করণ করা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে, এমনকি ক্রিকেট বোর্ড, সেখানেও মাননীয় স্পিকার দলীয়করণ, পরিবারকরণ সবকিছু করা হয়ে গেছে। আমাদের মাননীয় মন্ত্রীদের সন্তানরা সেই ক্রিকেট বোর্ডের সদস্য হয়ে গেছে। এখন আমাদের জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর, সেইখানে মাননীয় মন্ত্রীকে কেন সভাপতি হতে হবে? সেটা তো মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান। আর দ্বিতীয় যে সংশোধনী, যে সরকার চাইলে যে কাউকে বাদ দিয়ে দিতে পারবে। এখন জুলাই গণ অভ্যুত্থান আমরা সকলে এক বাক্যে স্বীকার করি, এটা সকল পক্ষের, ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষের একটা অংশীদারিত্ব সেখানে আছে। এই জাদুঘর পরিচালনা করার ক্ষেত্রে, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে এই জিনিসটা মানা উচিত, সকলের সেই কনসেনসাস থাকা উচিত। এখন সরকার সম্পূর্ণভাবে এটার
নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, নিয়ে যাচ্ছে এই বিল পাসের মাধ্যমে। ফলে আমি আপনার কাছে এটার অনুরোধ জানাবো, আহ্বান জানাবো সরকারের প্রতি, যে এই সংশোধনী বাদ দিয়ে এটা এখনই যেই ভাবেই এটা বিল ছিল, যে ঐক্যমত হয়েছিল বিশেষ কমিটিতে, সেই অনুযায়ী যাতে এই বিলটি আবার পাস করার ব্যবস্থা করা হয়, বা সেই অনুযায়ী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয় মাননীয় স্পিকার। আর না হলে আমাদের এখানে থাকার কোনো দরকার নেই। সরকারের নজিরবিহীন যেভাবে দলীয়করণ চলতেছেন প্রতিষ্ঠানগুলোকে, আমাদের দেশে প্রতিষ্ঠানগুলো এই কারণে দাঁড়ায় না, কারণ সরকার, তার দল, তার গুন্ডা বাহিনী, রাজনীতিবিদ সবকিছুকে তার নিয়ন্ত্রণে কেন থাকতে হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংস্কৃতি মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী, আমার কথাটা শুনে নিন। বিরোধী দলের চিফ হুইপ বলেছে যে বিশেষ কমিটিতে যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল কয়েকটা বিলের ব্যাপারে যেভাবে এসেছে সেভাবেই পাশ করা হবে, ও কোনো অ্যামেন্ডমেন্ট ছাড়া। এবং উনি বললেন যে এই আন্ডারস্ট্যান্ডিং ভঙ্গ করা হয়েছে এই বিগত সদ্য পাশ করা বিলটির ব্যাপারে। আপনি কি মনে করেন যে এখানে কোনো সমঝোতার ব্যতিক্রম করা হয়েছে? মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এখানে যে সমঝোতা হয়েছে বিশেষ কমিটিতে, আর আমরা আজকে যে সংশোধনীটা আমাদের মানে ওই একজন সদস্য আনিসুর রহমান উনি এনেছেন, মানে এটা ওনারাও যেভাবে আজকে দেখেছেন আমরা এইভাবে আজকে দেখেছি। এটা এমন না যে আমরা পূর্বের থেকে ছিলাম, মানে এটা হাততালি দেওয়ার কিছু নেই। আমি বলে নিই, শোনেন, আমার কথা হলো যে এই বিলে কোনো পরিবর্তন আনা হয়নি, যেভাবে এসছে। সেখানে দু একটা জায়গায় দুটো তিনটে দফায়, মানে এক জায়গা একটা সিদ্ধান্তের ব্যাপার, আর দুই জায়গা কয়েকটা শব্দের ব্যাপার। সিদ্ধান্তটা হচ্ছে এইভাবে যে মানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যে পরিচালনার যে একটা পর্ষদ আছে, কাউন্সিল আছে, সে কাউন্সিলে বলা হয়েছে যে যে কোনো লোককে করা যেতে পারে। এখন যে কোনো লোককে করা যেতে পারে, তাহলে সেখানে মানে মন্ত্রণালয় গভর্নমেন্টের সমস্ত মন্ত্রণালয়ের ক্ষেত্রে একই কথা, সে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোক, সে আইন মন্ত্রণালয় হোক, সব মন্ত্রণালয়, সেখানে মন্ত্রী যিনি যে দল গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাবে, তখন সেই দল সমস্ত দেশের সমস্ত জনগণেরই স্বার্থ সে দল রক্ষা করবে। এমন না যে আমরা বিএনপির ভোটে জিতে এসছি, আমরা জনগণের ভোটে, তাই বলে আমরা শুধু বিএনপির কাজ করব। এই যে আমরা ফ্যামিলি কার্ড দিচ্ছি, আমরা কৃষি কার্ড দিচ্ছি, এখানে আপনার যে বিভিন্ন ভাতা দেওয়া হচ্ছে, সেখানেও তো আমরা বলা হয়নি শুধু বিএনপির লোক ফ্যামিলি কার্ড পাবে, শুধু বিএনপির লোক কৃষি কার্ড পাবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে যে উন্নয়ন হচ্ছে, সেখানে শুধু বিএনপির লোক লেখাপড়া শিখবে, সেটা তো বলা হয়নি। এটা ভাবনাটা মাইন্ডকে একটু ব্রড করতে হবে। এখানে সিম্পল একটা কথা, যে উনি যে সংশোধনীটা এনেছেন সেখানে বলতে চেয়েছেন যে মানে যেখানে সবাইকে যে কোনো লোককে দেওয়া যেতে পারে, সেখানেই বরং মানে একটা নিয়ন্ত্রণহীনভাবে যে কোনো লোক সেখানে চলে আসতে পারে, এবং সেই জায়গায় বরং এতটুকু নিয়ন্ত্রণ থাকবে দায়িত্বশীল সরকার, একটা গণতান্ত্রিক সরকারের পক্ষে। এটা বিরোধী দলের পক্ষে মনে রাখা উচিত যে আমরা ন্যাশনালিস্ট গভর্নমেন্ট, দ্য ডিউটি অফ এ ন্যাশনালিস্ট গভর্নমেন্ট is to protect our national interest. The duty of a nationalist government is to protect is to safeguard our national economy. This is our fundamental right. আমরা ডেমোক্রেটিক গভর্নমেন্ট, আমরা জনগণের সমস্ত বৈচিত্র্যকে ঐক্যবদ্ধ করে আমরা দেশের সাথে জনগণের সাথে কাজ করব। আমরা এই হচ্ছে আমাদের নীতিগত অবস্থান, আমাদের সরকারের নীতিগত অবস্থান। এটা বারবার মাননীয় প্রধানমন্ত্রী তিনি এটা ক্লিয়ার করেছেন যে সবার সামনে। এখন আমাদের বক্তব্য হলো যে এখানে যদি এই নিয়ন্ত্রণটা বাইরের লোক হাতে চলে যায়, এমনও তো হতে পারে আজকে যারা ওই পাশে বসে আছেন, কালকে তারা আবার ক্ষমতা এই পাশে আসতে পারেন, তখন তাদের একই কথাই তো প্রযোজ্য থাকবে। এটা তো কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাওয়ার কোনো কারণ নেই। যদি এটা বিএনপি মনে করেন যে আমরা দলীয়করণ করছি, এটা দলীয়করণ করার কোনো ইচ্ছা
আমাদের সরকারের নাই, তারেক রহমানের সরকারের নাই, এটা আমরা বারবার ধন্যবাদ মাননীয় মন্ত্রী, ধন্যবাদ। আইনমন্ত্রী, আপনি কিছু বলতে যাচ্ছেন, বলুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ, মাননীয় মন্ত্রী, আমার একটা সিম্পল প্রশ্ন আছে। তারা যে অ্যাকিউজ করছে যে সমঝোতা ভঙ্গ করা হয়েছে, এটা ঠিক কিনা? সেটাই সেই জায়গায় আসছি। মাননীয় স্পিকার, উনি যে অভিযোগটা এনেছেন সেটা যেমন ঠিক, একইভাবে আমরা বিশেষ কমিটিতে যে সমঝোতা করেছি সেই সমঝোতার ভিত্তিতে যখন এখানে আসবে, সেই সমঝোতার ভিত্তিতে বিল উত্থাপিত হয়েছে। সেই সমঝোতার ভিত্তিতে বিল উত্থাপিত হওয়ার পর একজন প্রাইভেট মেম্বারের অধিকার থাকে কোনো সংশোধনী আনা, সেই অনুসারে প্রাইভেট মেম্বার সংশোধনী এনেছেন। সরকারের পক্ষ থেকে সমঝোতা, আমাকে একটু শেষ করতে দেন, আমি মানে স্পিকার আমি শেষ করে তারপর ওনাদেরকে শোনার প্রয়োজন হলে বলবেন। ফলে সমঝোতার ভিত্তিতে যেটা এসেছে, সরকারিভাবে সমঝোতার ভিত্তিতে প্লেস করা হয়েছে। প্রাইভেট মেম্বারের অধিকার সংশোধনী আনা, সেই সংশোধনী পাশ হয়ে গেছে। এখানে যে সংশোধনীগুলো আনছেন, দুইটা জায়গায় ওনাদের আপত্তি। প্রথম কথা হলো 8(3) দেখবেন দিস ইজ অ্যান আনরিজনেবল ল। যাদেরকে বসিয়ে দিয়ে যাওয়া হয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট যে কমিটি পর্ষদ গঠন করে দিয়েছেন, সেই কমিটির কোনো সদস্য যদি জুলাই বিপ্লবের বিরুদ্ধে, জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে কোনো কার্যক্রম করেন, সেই পরিষদের কোনো সদস্য যদি দুর্নীতি করেন, সেই পরিষদের কোনো সদস্য যদি ক্রাইমে ইনভলভ হন, সেই পরিষদের সদস্য যদি লুটপাটে ব্যস্ত হয়ে পড়েন, তাকে সরানোর ক্ষমতা কিন্তু অর্ডিন্যান্সে রাখা হয়নি। সেই কারণে সেখানে একটা ছোট্ট সংশোধনী আনা হয়েছে। সরকার যদি জনস্বার্থে মনে করে, এটা আপনারা রাইটলি বলেছেন, আধা ঘন্টা আগে কেন সংশোধনী আনলো, এটা প্রাইভেট মেম্বার এনেছেন, সংশোধনীটা সরকার আনেননি। আপনাদের যে বলাটা, সেটার সাথে আমিও কনসার্ন, কিন্তু এটা প্রাইভেট মেম্বারের রাইট। প্রাইভেট মেম্বারের, মাননীয় স্পিকার, প্রাইভেট মেম্বারের রাইট উনি এক্সারসাইজ করেছেন, আপনি অ্যাপ্রুভ করেছেন। তা আমি যেটা বলছিলাম, যে ছোট্ট সংশোধনীটা আনা হয়েছে 8(3) সেটা হলো যে কমিটি করে দেওয়া হয়েছে, সেই কমিটির নেচারটা এমন করা হয়ে গেছে যে তারা প্রফেটিক, তারা চুরি বাটপাড়ে লুটপাট কিচ্ছু করলে তাদের সরানো যাবে না, এটা কোনো রিজনেবল ল না।